আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা পরিসংখ্যানের মূল অঙ্কের 10 নম্বর প্রশ্নের সমাধান করব। দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত পাত্রের গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা আঁকো। এখানে আমাদের দুটি কাজ করতে বলেছে, গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা। এটা হচ্ছে আমাদের ছক দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তির ছক, গণসংখ্যার ছক দেওয়া আছে। এখন আমরা ক নম্বর প্রশ্ন সমাধান প্রথমটা করব, অর্থাৎ গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যায় দুটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে দুটি কলাম। এই যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আমরা দুই পাশে লিখে দেব আর মধ্যবিন্দু আলাদা নির্ণয় করবো। এখানে এই দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই এটা বের হয়ে যাবে। এই দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এটা বের হয়ে যাবে। এইভাবে সব মধ্যবিন্দু আমরা বের করব। তাহলে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য যে ছক সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা ছক গ্রাফ পেপারে আর্ট করব। এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু বসাবো। এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়েছি। এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়েছি। এখানে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক করে ধরা হয়েছে। প্রতি এক ঘরকে 2 একক করে ধরা হয়েছে, কারণ এখানে ছোট ছোট 5টি ঘর রয়েছে। এখানে যদি 35.5 হয়, এখানে 45.5, তাহলে বোঝা গেল এখানে 10। 5টা ঘরকে 10 দিলে কি হয়, এক ঘরের ভাগে 2 পড়ে, তাই না? এক ঘরকে 2 করে ধরা হয়েছে এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে এক ঘরকে 1 করেই ধরা হয়েছে। তারপর মধ্যবিন্দু বরাবর গণসংখ্যা যা আছে সেটা বসিয়ে আগে বিন্দু বসাবো। এই যে প্রথম মধ্যবিন্দু বরাবর 6 গণসংখ্যা, তাহলে প্রথম মধ্যবিন্দু বরাবর এই যেখানে 6 হবে, এখানে একটা বিন্দু দিতে হবে। তারপর 45.5 বা 45.5 এর গণসংখ্যা হচ্ছে 8। এই যে 45.5 এর গণসংখ্যা হচ্ছে 8, 5, 6, 7, 8 বিন্দু। এইভাবে সবগুলো আমরা বিন্দু বসিয়ে দেব। এই ছক দেখে দেখে, এই মধ্যবিন্দু দেখব আর গণসংখ্যা দেখে দেখে আমরা এখানে সব বিন্দু বসিয়ে দেব। দেওয়ার পরে স্কেল দিয়ে সব দাগ দিয়ে দেব, আর শেষে দুইটা রেখা এটা অতিরিক্ত এই এক্স অক্ষের সাথে মিলিয়ে দেব এই পর্যন্ত। এইভাবে আমরা ছক কাগজটি আর্ট করব। আর এখানে যা যা করেছি তা লিখে দিব। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে শ্রেণী মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। মূল বিন্দু থেকে 35.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এটা হচ্ছে আমাদের গণসংখ্যার কাজ করলাম। এবার হচ্ছে আমরা অজীব রেখার কাজ করব। অজীব রেখার জন্য ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুটো আমাদের প্রশ্নের মধ্যে ছিল, প্রশ্নের মধ্যে দুইটা কলাম ছিল, এটা আমরা লিখে দিব। আর অজীব রেখার জন্য ক্রমযোজিত গণসংখ্যা কলামটি লাগে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা লিখে প্রথমে এখানে যে সংখ্যাই থাকবে সেটা এখানে লিখতে হবে। এখানে যে সংখ্যা থাকবে সেটা এখানে লিখতে হবে। 6 আছে, 6 লিখলাম। এবার এই 6 আর 8 কোনাকুনি যোগ করব, যোগ করলে হয় 14, এই 14 লিখে দিব। এই কোনাকুনি যোগ করলে হয় 24 লিখে দিব। কোনাকুনি যোগ করলে 36 হয়ে যায়। এইভাবে কোনাকুনি যোগ করে এখানে এই পাশে বসাবো, কোনাকুনি যোগ করে এই পাশে বসাবো, এইভাবে আমাদের 50 পর্যন্ত। তাহলে অজীব রেখার ছকটি টেবিলটি হয়ে গেল। এবার আমরা গ্রাফে চলে যাই। এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা বসাইতে হয়। এইখানে শ্রেণীব্যাপ্তি, এটা হচ্ছে নিম্ন সীমা, এই পাশেরগুলো হচ্ছে উচ্চ সীমা। এই উচ্চ সীমাগুলো বসাইতে হয় এক্স অক্ষ বরাবর। এই যে এটা এক্স অক্ষ বরাবর উচ্চ সীমা বসাবো।
আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণ সংখ্যা বসাবো। ক্রমযোজিত গণ সংখ্যা বসাবো ওয়াই অক্ষ বরাবর। আমি বসিয়েছি এক ঘরকে 2 একক করে আমরা উচ্চ সীমা বসিয়েছি, আর ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা এখানে বসাবো। এবার আমরা কি করব, এখানে এই যে উচ্চ সীমা 40, উচ্চ সীমা বরাবর ক্রমযোজিত কত 6, 6, এই উচ্চ সীমা 50 বরাবর ক্রমযোজিত হচ্ছে 14, 60 বরাবর 24, 70 বরাবর 36, 80 বরাবর 41, 90 বরাবর 48, 100 বরাবর 50। এইভাবে আমরা এখানে বসিয়ে দেবো। এই যে উচ্চ সীমা বরাবর আমি যে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বললাম গুণে গুণে এখানে বসিয়ে দিয়েছি এখানে, তারপরে যেখানে এখানে হিসাব করে করে বসিয়ে দেব। উচ্চ সীমা বরাবর যে ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে সেটাই ক্রমযোজিত গণসংখ্যা দেখে দেখে আমরা বসিয়ে দেব। যেমন 40 বরাবর আছে 6, তাহলে আমরা 6 দেবো এখানে। এই 40 বরাবর 6 গুণে কোথায় হয় 1 2 3 ঘর, কারণ এক ঘরকে 2 করে ধরা হয়েছে তো এখানে 6 হয়। তারপর 50 বরাবর 14, 50 বরাবর 14, 50 বরাবর 14, এই যে এখানে 10 12 14। তারপর 60 বরাবর 24, এই 60 বরাবর 24, এখানে 20 22 24। এইভাবে আমরা উচ্চ সীমা বরাবর ক্রমযোজিতগুলো গুণে গুণে বসিয়ে দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে দেবো, আর নিচের দাগটা এখানে পর্যন্ত দিয়ে দেবো, বাড়িয়ে দেবো। তাহলে আমাদের অজীব রেখার ছক কাগজ হয়ে যাবে। আর এখানে আমরা বর্ণনাটি লিখে দিয়েছি। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা আঁকা হলো। মূল বিন্দু থেকে 31 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এখানে যদিও 31 দেওয়া, এখানে 30 হবে, হ্যাঁ 1 এর জায়গায় 0 দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 10 নং প্রশ্নের সমাধান। অনুশীলনের 11 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে বলা হয়েছে, নিচে 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করো, আমাদের কাজ হচ্ছে মধ্যক বের করা। আমরা জানি মধ্যক বের করতে গেলে 3টি কলাম লাগে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখানে 2টি কলাম রয়েছে। এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তিরই, যাই হোক আমরা যেটা যদি শ্রেণীব্যাপ্তি এখানে লিখব না, তো ওজন কেজি গণসংখ্যায় 2টি কলাম দেওয়া আছে। আমরা আরেকটা নেব, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, সেটা দিয়ে মধ্যক নির্ণয় করব। এই যে ওজন কেজি আর গণসংখ্যা, এই দুটো কলাম আমরা প্রশ্ন থেকে লিখে দিব, এই দুটো কলাম। আর ক্রমযোজিত গণসংখ্যার নিয়ম আমরা জানি কিভাবে বের করতে হয়। প্রথমে এখানে যে সংখ্যা থাকে সেটা লিখতে হয়, তারপর কোনাকুনি যোগ করে এখানে লিখতে হয়, কোনাকুনি যোগ করে এখানে লিখতে হয়, কোনাকুনি যোগ করে পাশে লিখতে হয়। এইভাবে এই পর্যন্ত লিখেছি আমরা। এইভাবে এই টেবিলটি কমপ্লিট করব। করার পরে এখানে লিখব n = 50, যা জোড় সংখ্যা। n = 50, এই যে 50 এখানে গুণে দেখা যাক, 50 হয়ে যায়, মানে 50 হয়ে যায়। এটা তো জোড় সংখ্যা। জোড় সংখ্যা হইলে এই সূত্রটি লাগবে, জোড় সংখ্যা থাকলে এই সূত্রটি লাগে। এটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে আমরা কি করব, n এর জায়গায় 50 বসিয়ে দেবো, n এর জায়গায় 50 বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে 50কে 2 দিয়ে ভাগ করলে 25 হয়, 50কে ভাগ করলে 25 হয়, আর সাথে 1, এই যে 1 যোগ অবস্থায় আছে, তাহলে 26 হয়। 25 এর সাথে 1 যোগ করলে 26 হয়, 25 26 এখানে। এবার 25তম পদ মানে 25তম পদ আর 26তম পদ, এটা কোথায় পাবো? যেখানে আমরা দেখি 25তম পদ, এই যে 25। তাই 16-র উপরে 32-এর নিচে 25 আছে, তাই না? 25তম পদ আর 26তম পদ কোন জায়গায় আছে? এখানে 16-র উপরে 32-এর নিচে, এই দুইটার মাঝখানে কিন্তু 25 26 রয়েছে। 16-র উপরে 32-এর নিচে, তাহলে এই দুইটার মাঝখানে যেহেতু এই 25 26 রয়েছে, তাহলে ওদের জন্য এই যে মানটা হবে এটা 60। 16-র উপরে 32-এর নিচে যতগুলো সংখ্যা আছে
সবগুলোর মান হবে 60, সবগুলোর মান 16-র উপরে 60, মানে 17 থেকে শুরু করে 32 মানে 32 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর মান হবে এইটা 60। তাহলে 25তম পদ এর মানও 60 আর 26তম পদ এর মানও 60, কারণ এখানে 60 দেওয়া। এবার এই দুইটা যোগ করলে 120 হবে, তারপর দুটোকে ভাগ করলে হবে 60। সুতরাং নির্ণয় মধ্যক 60, নির্ণয় মধ্যক 60। এটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ: 76, 65, 98 এইভাবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো নাম্বার রয়েছে। এখানে আমাদের যে কাজগুলো দিয়েছে সেটি হচ্ছে, প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ? কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? খ. উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যার নিবেশন তৈরি করো। গ. সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। আমরা ক নম্বরের সমাধানটি করি। প্রদত্ত তথ্যটি সংখ্যাসূচক তথ্য, এগুলো পরিসংখ্যানের উপাত্ত। কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীতে বিদ্যমান নির্দিষ্ট বিষয়বস্তুর সংখ্যা নির্দেশ করে। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। খ নম্বরে বলেছে, উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। খ নম্বর করছি। এখানে সর্বোচ্চ মান 98 এবং সর্বনিম্ন মান 32, এই যেখানে খুঁজতে হবে। এখানে সর্বোচ্চ মান হচ্ছে 98 আর সর্বনিম্ন মান হচ্ছে 32। এই যে 98 সর্বোচ্চ মান, এর চেয়ে বড় কোনো মান নেই, আর 32 হচ্ছে সর্বনিম্ন মান। এখানে খুঁজলে পাওয়া যাবে। আমরা এই দুটি মান ওখান থেকে নিয়ে নেব। তারপর আমরা পরিসরের সূত্রটি সবাই জানি, সেই সূত্রটি এখানে বসিয়ে দেব। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। দেওয়ার পরে এই যে মানগুলো এখানে পেয়েছি, এখানে এইটার বরাবর এগুলো বসিয়ে দেব। দেওয়ার পরে 98 থেকে 32 মাইনাস করলে 66 হয়, প্লাস 1 দুটো যোগ করলে 67। এটা পেলাম আমরা পরিসর পেলাম। পরিসরটা একটু বড় দেখা যাচ্ছে, 67 অনেক বড়। শ্রেণীব্যক্তি 10 নিয়ে শ্রেণী সংখ্যা, যেহেতু পরিসরটা অনেক বড়, অতএব আমরা 10 শ্রেণীব্যক্তি নিতে পারি। যদি পরিসর ছোট থাকতো, 30-এর কম থাকতো, তাহলে আমরা 5 নিতাম। তাহলে যেহেতু পরিসরটা বড়, এই জন্য আমরা 10 শ্রেণীব্যক্তি নেব। এই 67কে উপরে দেব, 10কে নিচে দিয়ে ভাগ করব, ভাগ করলে 6.7 হবে। এটা হচ্ছে আমাদের শ্রেণী। এখন দশমিকের আগে হচ্ছে 6 এবং দশমিকের পরে 7, তাহলে আমরা মোট শ্রেণী নেব 7টি। দশমিকের আগে হচ্ছে 6, এই জন্য 6টি, আর যেহেতু দশমিক আসছে এই জন্য একটি, মোট 7টি। দশমিকের আগে যে যতগুলো থাকে অতগুলো শ্রেণী, আর দশমিকের কারণে একটা শ্রেণী আমরা বেশি নেব, তাহলে আমাদের মোট হবে 7টি শ্রেণী। এবার আমরা গণসংখ্যার সারণী করব। গণসংখ্যার সারণী শ্রেণীব্যক্তি, এটা তো প্রশ্নের, এটা আমরা এখান থেকে এখান থেকে সাজিয়ে নেব। শ্রেণীব্যক্তি গণসংখ্যার সারণী আমরা 3টি কলাম নেব এখানে। শ্রেণীব্যক্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা। শ্রেণীব্যক্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা। আমরা শ্রেণীব্যক্তি লিখে তারপর নিচে শুরু করব 31 থেকে, কারণ আমাদের সর্বনিম্ন মান হচ্ছে 32। এখান থেকেও শুরু করা যায়, 32 থেকেও শুরু করা যায়। তোমরা 31 থেকে ধরবো, সমস্যা নেই। 31 থেকে ধরবো 40 পর্যন্ত, কারণ আমরা যে শ্রেণী ব্যবধান 10 নিয়েছি সেটার সুবিধার জন্য। হ্যাঁ, তো 32 থেকেও ধরা যাবে, সমস্যা নেই।
যাই হোক, আমরা সর্বনিম্ন মান 31 থেকে, যেহেতু শ্রেণী ব্যবধান 10 নিয়েছি, তাহলে 31 থেকে 40 নিতে হবে। শ্রেণী ব্যবধান 10 আছে এখানে। তবে এখানে কী হবে, 41 থেকে 50, 51 থেকে 60, এইভাবে 91 থেকে 100 পর্যন্ত নেব। 100 পর্যন্ত কেন নেব? আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 98, এইটার ভিতরে 98 আছে, এই জন্য এই পর্যন্তই নেব, আর বেশি দরকার নেই। এবার ট্যালি, আমরা ট্যালি কীভাবে পেলাম? ট্যালি হচ্ছে 31 থেকে 40, এই যে সংখ্যাগুলো রয়েছে 10টি সংখ্যা, 10টি সংখ্যা এই তথ্যগুলোর মধ্যে এখানে কতবার রয়েছে, 31 থেকে 40 এটা কতবার রয়েছে, থেকে যেন করছি 31 থেকে 40, এখানে যে 10টি সংখ্যা, এখানে এই আমরা খুঁজবো যে কতবার রয়েছে, সেটা হচ্ছে 3 বার। 31 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো মাত্র 3 বার রয়েছে ওখানে, এই জন্য 3টা দাগ দিয়ে দেব। তার 41 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো খুঁজবো যে কি কি সংখ্যা এখানে রয়েছে, সবগুলো আমরা গুনে রাখবো। তারপর দেখবো আমরা এই যে এখানে 4টি দাগ দিয়ে আরেকটি দাগ কোনাকুনি দেবো, উপর থেকে নিচে কোনাকুনি দেবো, একটা দাগ দেবো, তাহলে 5টি হয়ে যাবে। এবার 51 থেকে 60 পর্যন্ত এখানে খুঁজবো যে কয়টি সংখ্যা রয়েছে। তারপর আমরা দেখবো যেখানে মোট 7টি রয়েছে, এই 4টি দেওয়ার পরে কোনাকুনি একটি দাগ দেবো আর 2টি বসিয়ে দেবো, এই 7টি। ঠিক এইভাবে 61 থেকে 70 খুঁজবো, 71 থেকে 80 খুঁজবো, 81 থেকে 90 খুঁজবো, 91 থেকে 100 পর্যন্ত খুঁজতে থাকবো। আর যতগুলো সংখ্যা থাকবে এখানে আমরা দাগ দিয়ে বসিয়ে দেব। যখন 4 হয়ে যাবে একটা দাগ দিয়ে কোনাকুনি দাগ দিয়ে 5 বোঝাবো। এইভাবে ট্যালিগুলো হবে। তারপর ট্যালিগুলো দেওয়ার পরে এখানে ট্যালির মধ্যে যে দাগগুলো দিয়েছি, এখানে যে কয়টা দাগ দিয়েছি এই কয়টা সংখ্যা এখানে লিখে দেব। 3, 3, এখানে 5, এই জন্য মানে এখানে আরেকটা কোনাকুনি দাগ হবে, তো সেই হিসেবে 5, এখানে 5 লিখে দেব, এখানে 7, 7 লিখে দেব। এইভাবে আমরা ট্যালিকে এই গণসংখ্যার সংখ্যায় লিখে দেব। টোটাল যোগ করলে কত হয়? এখানে টোটাল যোগ করলে হবে আমাদের 50। প্রশ্নে ছিল কত? 50। তার মানে আমাদের গণসংখ্যা সারণীটা হয়েছে। এটা হলো আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা গ নম্বরে যাচ্ছি। গ নম্বরে বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করেছি উদাহরণের মধ্যে। যারা ওটাকে দেখেছেন তাদের জন্য সহজ হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এর আগে একটি কথা বলে দিই, আমার এই অনুশীলনী 17-র সমস্ত অঙ্কগুলো পিডিএফ আকারে পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফ যে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা গ নম্বরের সমাধান করছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের 5টি কলাম লাগবে। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ আর এফ আই ইউআই, এই 5টি কলাম। এবার আমরা শ্রেণীব্যাপ্তির ঘরে এই সংখ্যাগুলো কোথা থেকে বসাবো? এই যে আমরা যে আগে যে বসিয়েছিলাম এখান থেকে সব দেখে দেখে বসিয়ে দেবো, কোনো সমস্যা নেই। মধ্যমান হচ্ছে এই যে 2টি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, এই 2টি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এই সংখ্যাগুলো বের হয়ে যাবে। আর গণসংখ্যা, এই যে গণসংখ্যাগুলো পেয়েছি এই গণসংখ্যাগুলো এখানে দিয়ে দেব। তারপর ধাপ বিচ্যুতি এই সূত্রের মাধ্যমেও বের করা যায়। আরেকটি সহজ টেকনিক আছে, আমি সেটা বলে দিচ্ছি। এইভাবে করা যায়, সেটা হলো এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত রয়েছে? 13। সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে 13, তাহলে 13-এর বরাবর একটা 0 বসিয়ে দেব। সবচেয়ে বড় গণসংখ্যা 13-এর বরাবর একটা 0 বসিয়ে দেব। এবার উপরে সংখ্যাগুলো সিরিয়াল মতো বসিয়ে দেব, 1 2 3 সিরিয়াল মতো, কিন্তু সাথে মাইনাস থাকবে। 1 2 3, যদি আরও উপরে কোনো ঘর থাকতো -4 দিতাম, -5 দিতাম, এইভাবে দিতে থাকতাম, কিন্তু সাথে মাইনাস দিতে হবে। আর এই 0-র নিচে
সিরিয়াল মতোই সংখ্যাগুলো যাবে 1 2 3 সিরিয়াল মতোই যাবে, কিন্তু প্লাস, অর্থাৎ এখানে কোনো চিহ্ন দেওয়া নাই, তার মানে হচ্ছে এটি প্লাস। চিহ্ন দেওয়া না থাকলে প্লাস। তাহলে আবার বলে দিচ্ছি, সবচেয়ে বড় গণ সংখ্যা বরাবর একটা 0 দিয়ে উপরে মাইনাস দিয়ে সংখ্যা বসিয়ে দেব, নিচে প্লাস দিয়ে 1 2 3 সিরিয়াল মতো বসিয়ে দেব, তাহলে আমাদের ধাপ বিচ্যুতি বের হয়ে যাবে। এবার আমরা এফআই ইউআই, এফআই হচ্ছে এই যে গণসংখ্যা, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি, এই দুইটা গুণ দিয়ে যা হয় নামিয়ে দেব, দুইটা গুণ দিয়ে যা হয় নামিয়ে দেব, গুণ দিয়ে যা হয় নামিয়ে দেব, এইভাবে আমরা গুণ দিয়ে নামিয়ে দেব। 13 সাথে 0 গুণ, অর্থাৎ 0-র সাথে যাকে গুণ দেওয়া হয় সেটা 0ই হবে, তো 0-এর সাথে যত গুণ দেওয়া হয় সেটা 0ই হয়। তো এইভাবে আমরা গুণগুলো করে নামানোর পরে এখন এই সবগুলো যোগ করব। যোগটা কিভাবে করব? এখানে মাইনাসের মান রয়েছে, -3টা মাইনাস আর 3টা হচ্ছে প্লাস। এখন আমরা করব যে মাইনাস যে 3টা রয়েছে এই 3টা মাইনাসের এগুলো আলাদা যোগ করে ফেলবো, মাইনাসের 3টাকে যোগ করে ফেলবো, এটা আলাদা লিখে রাখবো। তারপরে এই যে 3টা প্লাস রয়েছে, প্লাসের 3টাকে যোগ করে ফেলবো। এবারে প্লাসের 3টা থেকে যা যোগ হয়েছে সেটা থেকে এই যে 3টার যেটা যোগফল করেছিলাম মাইনাসের সেটা বিয়োগ দেব, দেখা যাবে 13 থাকবে। 13 এই 3টা যোগ করলে হয় যা, সেখান থেকে এই 3টা যোগ করলে যা হয় তা বিয়োগ দেওয়ার পরে 13 থাকবে, সেটা হবে প্লাস, কারণ এই 3টার যোগফল প্লাস, এই 3টা বড়, এই জন্য 13টা প্লাসে হবে। তারপর আমরা পরের অংশ করি, নির্ণয় গড়। এখানে এক্স বার, এই এক্সের উপরে একটা বিয়োগ চিহ্নের মতো হবে এক্সের উপরে, যদি ওখানে দেওয়া হয়নি আপনারা দিয়ে নেবেন এক্স বার। নির্ণয় গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। এই সূত্রটি আমাদের সবার মুখস্থ রাখা লাগবে। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন সমান দিয়ে এর বদলে 65.5 কোথায় পেলাম? এখানে যে সংখ্যাগুলো রয়েছে মধ্যমান, মাঝামাঝি যে কোনো একটি সংখ্যাকে আমরা এ ধরে নেব, যে কোনো সংখ্যাকেই ধরা যায়, কোনো সমস্যা নেই। 65.5কে আমি এ ধরে নিয়েছি, এ 65.5 হচ্ছে এ ধরে নিয়েছি, তো এর জায়গায় সেটা বসাবো। আর সামেশন এফ আই ইউআই আমরা কি পেয়েছিলাম, এই যে সামেশন এফ আই ইউআই যোগফল 13 পেয়েছি, আর এন হচ্ছে 50, এন হচ্ছে 50 আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান 10। এইভাবে আমরা বসাবো। বসানোর পর এখন কাজ হচ্ছে এই 10 50-র কাছে যাবে 5 বার, 5 10 50, তাই না? 10 50-র কাছে যাবে 5 বার, কাটাকাটি যাবে 5 বার। তারপরে রাশিতে আমরা কি করব, এটা যা আছে তাই, উপরে 13 নিচে হবে 5, কারণ 10 50-র কাছে 5 বার যায়, কাটাকাটি করলে 5 বার। এবার এই দুইটা হচ্ছে ভাগ অবস্থায়, 13কে 5 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে হবে 2.6। এবার এই রাশি হবে যোগ, দুইটা যোগ করলে হবে 68.1, 68.1, এটাই হবে আমাদের অ্যান্সার।